বাংলা জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে ইদানিং যদি আপনারা একটু লক্ষ্য করে থাকেন, মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন বক্তব্য, তাতে একটা জিনিস স্পষ্ট করে ধরা পড়ছে, তিনি ধীরে হলেও ইসরায়েলের তুলনায় ইরানের দিকে বেশি ঝুঁকে কথা বলছেন। কোথায় যেন তিনি মনে করছেন যে ইরানকে তার বন্ধু সার্কেলের মধ্যে আনতে পারলে তার একটা বড় কূটনৈতিক জয় হবে। কেন এই প্রক্রিয়া? তাহলে কি ইসরায়েলকে ত্যাগ করে দেবে মার্কিন যুক্তরাষ্ট্র? ডোনাল্ড ট্রাম্প কি ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করবেন? নেতানিয়াহুর সরকারের কি পতন ঘটাবেন? কোনটা করতে পারেন সেটা নিয়ে আমরা আলোচনা করব। তার আগে আপনাদের বলছি, যারা এখনো পর্যন্ত বাংলা জনরবকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাদের পাশে দাঁড়াবেন। আবারও বলছি, বাংলা জনরব এমন একটা প্ল্যাটফর্ম যেখানে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি থেকে বিচার করা হয়। কোথাও কোনো পক্ষপাতিত্বের লক্ষণ আপনারা দেখলে আমাদের জানাবেন। আমরা চেষ্টা করি সবটাই সম্পূর্ণভাবে নিজেদেরকে নিরপেক্ষ রাখার। তো আমরা যে কথাটা বলছিলাম যে ইরানের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের বন্ধুত্বের কারণ কি, বা ইরানের এত প্রশংসা ইদানিং ডোনাল্ড ট্রাম্পের গলায় কেন দেখা যাচ্ছে। একটা কথা দেখবেন, ডোনাল্ড ট্রাম্পের কথাবার্তার মধ্যে কোনো ব্যালেন্স থাকে না। 13ই জুন যখন ইসরায়েল ইরানকে আক্রমণ করলেন, তখন তিনি বলেছিলেন 60 দিন অতিক্রান্ত। 61 দিনের মাথায় বলেছিলাম 60 দিনের মধ্যে যদি চুক্তি না করে তাহলে 61 দিনের মাথায় বদলা হবে। 61 দিনের মাথায় ইসরায়েল আক্রমণ করেছে এবং আরও ক্ষতি হবে ইরান যদি আলোচনায় না বসে। ইরান বললেন যে যুদ্ধ ইসরায়েল শুরু করেছে, যুদ্ধ আমরা শেষ করব বলে যুদ্ধ হলো। দুপক্ষের মধ্যে মিসাইল ছোড়াছুড়ি হলো এবং ইরানের যেমন ক্ষতি হয়েছে ইসরায়েলের তার চেয়েও বেশি ক্ষতি হয়েছে। ক্ষতি দুপক্ষেরই হয়েছে। এমনকি ডোনাল্ড ট্রাম্প তখন 22শে জুন এসে তিনি কি করলেন, হঠাৎ একটা তিনটে পরমাণু কেন্দ্রের বোমা ফেলে দিলেন। ফেলে দিয়ে তিনি ঘোষণা করলেন সব পরমাণু সরঞ্জাম আমি নষ্ট করে দিয়েছি বললেন। শুরু হয়ে গেল। ঠিক দুদিন না যেতে যেতেই হঠাৎ তার টুইট, 6 ঘন্টার মধ্যে সিজ ফায়ার হয়ে যাবে, অর্থাৎ ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধবিরতি সম্পূর্ণ হয়ে যাবে। কেন তিনি পরমাণু কেন্দ্রে বোমা ফেললেন? তার ফলাফল কি হলো? তিনি বললেন সব ধ্বংস করে দিয়েছি। তারপরে ইরান বলল আমি মার্কিন যুক্তরাষ্ট্রের সমস্ত সামরিক ছাউনির উপর হামলা করব। উনি দোহাতে হামলা করে দিলেন, কাতারে হামলা করে দিলেন মার্কিন সেনা ছাউনির উপরে। তারপরের দিনই হঠাৎ দেখালো, মনে হচ্ছে যেন যুদ্ধ লেগে যাবে, মনে হচ্ছে যেন যুদ্ধ একবারে কাছাকাছি পৌঁছে গেছে। এমন একটা পরিস্থিতির মধ্যেই হঠাৎই দেখা গেল যুদ্ধ থেমে গেল, সিজ ফায়ার হয়ে গেল। এই সিজ ফায়ারটা কে করলো? তার বিস্তারিত কারণ আছে, বিস্তারিত লক্ষণ আছে। বিভিন্ন সংবাদ মাধ্যম, নিরপেক্ষ সংবাদ মাধ্যমের বক্তব্য হচ্ছে নেতানিয়াহু চেয়েছিলেন এই যুদ্ধ থেমে যাক, এই যুদ্ধ বিরতি হোক। তিনি প্রথমে রাশিয়ার প্রেসিডেন্টকে অনুরোধ করেছিলেন, ভ্লাদিমির পুতিনকে অনুরোধ করেছিলেন। পুতিন সে অনুরোধ রক্ষা করতে পারেননি। তিনি বলেছিলেন আগে আপনি হামলা বন্ধ করুন, তারপরে আমি ইরানের সঙ্গে কথা বলবো। এই সব নিয়ে যখন চলছে, শেষ পর্যন্ত নেতানিয়াহু অনুরোধ করেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে কথা বলার জন্য। যেদিন কাতারে হামলা করলেন ইরানের পক্ষ থেকে, সেদিনই দেখা গেল যে ইরান আর কাতারের মধ্যে আলোচনা শুরু হলো। কাতারের প্রধানমন্ত্রী আলোচনা করলেন ইরানের প্রধানমন্ত্রীর সঙ্গে এবং তার নানা বিষয় নিয়ে আলোচনার পর কাতারের যিনি আমির, তিনি সরাসরি কথা বললেন খামেনির লোকেদের সঙ্গে। শেষ পর্যন্ত যুদ্ধবিরতি হয়ে গেল। তার যুদ্ধবিরতির প্রস্তাবটা দেওয়া হয়েছিল ইসরায়েলের পক্ষ থেকে, ইরানের পক্ষ থেকে নয়। তারপরে দেখলাম ডোনাল্ড ট্রাম্প অনেক কথা বলতে শুরু করলেন, হ্যাঁ ইরানকে এই করে দিচ্ছি, ওই করে দিচ্ছি, সেই করে দিচ্ছি, যা বললেন। আবার হঠাৎ বলছে নেতানিয়াহু তুমি একটা বোমা ফেলবে না, বোমা ফেলতে পারো না, তুমি একটা যুদ্ধ বিমান পাঠাবে না, আমি দেখে নিচ্ছি তোমাকে, বলে নেতানিয়াহুকে গালাগালি দিচ্ছেন। এই পরিস্থিতি কেন তৈরি হলো? কারণ যে পরিস্থিতি তৈরি হয়েছে তার একটা কারণ আছে।
সেই কারণটা হচ্ছে যে আগেই বলছি যে ইরানের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের বন্ধুত্ব হবে কিনা এটার জটিল প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন। 1979 সালে ইসলামী বিপ্লবের মধ্য দিয়ে তেহরানে মার্কিন দূতাবাসের জিম্মি সংকট হয়। পরমাণু কর্মসূচি নিয়ে ইরানের অবস্থান, মধ্যপ্রাচ্যে ইরান যুক্তরাষ্ট্রের ভিন্ন ভিন্ন মিত্র এবং স্বার্থ, অর্থনৈতিক নিষেধাজ্ঞা, সামরিক উত্তেজনা। এখন সম্ভাবনা আছে বা নেই এই বিষয়টা নিয়ে আলোচনার বিষয়। সম্ভাবনা অবশ্যই আছে। পরমাণু সমঝোতার জন্য এখন চাপ সৃষ্টি করছে আমেরিকা, ইরানের উপর চাপ সৃষ্টি করছে। ইরান পাল্টা চাপ দিয়েছে। ইরান বলেছে যে আমি পরমাণু সমঝোতা করতে পারি, সেক্ষেত্রে আমার উপরে যে নিষেধাজ্ঞা আছে সেটা তুলে নিতে হবে, আমার তেল এবং গ্যাসকে বিক্রি করার অধিকার দিতে হবে, এবং আমি আমার যে উন্নয়নমূলক কর্মসূচি তাতে আপনার হস্তক্ষেপ করা যাবে না, এবং আমাকে বিশ্ব ব্যাংক থেকে যে বহিষ্কার করা হয়েছে, বিশ্ব ব্যাংক যে আমাকে সাহায্য করছে না, সেই বিশ্ব ব্যাংক থেকে আমাকে সাহায্যের ব্যবস্থা করতে হবে, দিতে হবে। ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড থেকেও আমাকে ব্যবস্থা করে দিতে হবে, এবং নানা রকম ইরান তার নিজের স্বার্থে কথা বলেছেন। এবং ইসরায়েলের আগ্রাসন বন্ধ করতে হবে, গাজাতে বোমাবাজি বন্ধ করতে হবে, ফিলিস্তিনকে রাষ্ট্রের মর্যাদা দিতে হবে, তার সেই ফিলিস্তিন রাষ্ট্রকে নিরাপত্তা দিতে হবে। এইসব নানা শর্ত ইরানের রয়েছে। এই শর্তগুলো যদি ইরান মেনে নেয়, এবার যদি মার্কিন যুক্তরাষ্ট্র মেনে নেয়, তাহলে অনেকটাই এই ইরানের সঙ্গে বন্ধুত্বের সূচনা হতে পারে মার্কিন যুক্তরাষ্ট্রের। যেমন ধরুন, ইরানের যে প্রথম শর্ত সেটা হচ্ছে তার উপর থেকে নিষেধাজ্ঞা তুলতে হবে। আজকেই ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে আমি নিষেধাজ্ঞা তুলে নেব, আপনি যদি আমার কথা মতো চলেন, অর্থাৎ পরমাণু কর্মসূচি নিয়ে যদি আপনি চুক্তিতে আসেন, তাহলে আমি আপনার উপর থেকে এই নিষেধাজ্ঞা তুলে নেব। ইরান চাইছে নিষেধাজ্ঞা তুলে নিয়ে নিজেকে আর্থিক দিক দিয়ে আরও বলবান করতে, আরও উন্নত করতে, এবং ভবিষ্যতে ইরান পরমাণুধর শক্তি যে হবে সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। কারণ ইরানের নিজেরই আছে ইউরেনিয়াম, নিজেরই আছে প্রাকৃতিক খনিজ সম্পদে ভরপুর একটা দেশ, যে দেশ সারা পৃথিবীকে তার তেল, তার গ্যাস বিক্রি করতেই পারে সে, এবং সে কাজটা করতে পারলে সে আর্থিক দিক দিয়ে আরও বেশি উন্নত হবে এবং বড় জায়গায় পৌঁছে যাবে। সেটা ইরানের একটা স্বার্থ রয়েছে। ইরানের আরেকটা স্বার্থ রয়েছে, যে স্বার্থটা ফিলিস্তিনকে নিয়ে, যাতে ফিলিস্তিন একটা রাষ্ট্র গঠন হবে, সেই রাষ্ট্রটা একটা নিরাপদে থাকবে, এবং সেখানে বাইতুল মুকাদ্দেস বা জেরুজালেমের অধিকার নিয়ে যে গণ্ডগোল আছে সেগুলো নিয়েও তিনি আলোচনা চলছে। সব মিলিয়ে আর মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ হচ্ছে একটাই, মার্কিন যুক্তরাষ্ট্র বুঝে নিয়েছে যে ইরানের ক্ষমতা রয়েছে, ইরানের যেমন আর্থিক ক্ষমতা রয়েছে, সামরিক ক্ষমতা রয়েছে। আর্থিক এবং সামরিক ক্ষমতা দিয়ে সে সমগ্র মধ্যপ্রাচ্যকে নিয়ন্ত্রণ করতে পারে। আর ইরান যদি এই মুহূর্তে চীন এবং রাশিয়াকে সঙ্গে নিয়ে মধ্যপ্রাচ্যে নামতে পারে, তাহলে আমার যে মিত্র দেশগুলো রয়েছে, যেমন বাহরিন রয়েছে, সৌদি আরব রয়েছে, কাতার রয়েছে, কুয়েত রয়েছে, দুবাই রয়েছে, এরা যে রয়েছে, এই রাষ্ট্রগুলোর উপরে আস্তে আস্তে এরা প্রেসার তৈরি করবে, এবং সেখানে চীন এবং রাশিয়া ঢুকে যাবে। এর ফলে মার্কিন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে যে দাদাগিরি করত, সে দাদাগিরিটা বন্ধ হয়ে যাবে। এই দাদাগিরি বন্ধ না হয়ে যায়, তার জন্য ইরানকে সে সঙ্গে নেবে। ইতিমধ্যেই অবশ্য ইরানের যে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি, যিনি শিয়া সম্প্রদায়ের যিনি ইমাম, তিনি একটা ঘোষণা করেছেন, মানে ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু দুজনই হচ্ছেন আল্লাহর শত্রু বলে ঘোষণা করেছেন, আল্লাহর দুশ্মন কথাটা ব্যবহার করেছেন। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে তার পরের দিনে যেভাবে ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে বন্ধুত্ব করার জন্য নানা প্রস্তাব পাঠাচ্ছেন, তাতে একটা জিনিস পরিষ্কার, আমেরিকা স্পষ্ট বার্তা পাচ্ছে যে মধ্যপ্রাচ্যে যদি তাদের আধিপত্যকে বজায় রাখতে হয়, তাহলে ইরান ছাড়া তার গতি নেই। তাই আগামী দিনে ইসরায়েলের হাত ছেড়ে দিয়ে ইরানের হাত ধরলে অবাক হওয়ার কিছু থাকবে না। তবে এক্ষেত্রে আমি একটা কথাই বলবো, যে এই মুহূর্তে হয়তো ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ত্যাগ করা সম্ভব নয়। যুক্তরাষ্ট্রের যে ইসরায়েল নীতিতে মূল কাঠামো এখনো বদলায়নি,
তবে সাম্প্রতিক গণমাধ্যম কূটনৈতিক মহলে কিছু সমালোচনা হলেও এটা ঠিকই যে ইসরায়েলের পাশে মার্কিন যুক্তরাষ্ট্র ছিল এবং থাকবে। এরই মাঝে যদি ইরান যদি তার বন্ধুত্ব সম্পর্ককে গড়ে তুলতে পারে, সেটাই হবে একটা বড় সাফল্য বলে মনে করা হচ্ছে। অন্যদিকে আপনারা জানেন যে যেদিন যুদ্ধ বন্ধ হয়েছিল ঠিক 22 তারিখের পরে 23 কিংবা 24 তারিখে মার্কিন যুক্তরাষ্ট্রে একটা হামলা করার কথা ছিল, হামলা হওয়ার কথা। হামলাটা করার চক্রান্ত করেছিল মোসাদ, অর্থাৎ ইসরায়েলের গোয়েন্দা দপ্তর। সেই হামলার নথিপত্র এবং তার ষড়যন্ত্রের ইতিহাস, ষড়যন্ত্রের ব্লুপ্রিন্ট সবটাই কিন্তু নীল নকশা সবটাই কিন্তু আমেরিকার হাতে পৌঁছে দিয়েছে ইরান। ইরানের এই যে গোয়েন্দার তথ্য পাওয়ার পরে আমেরিকা তৎপরতার সঙ্গে বিষয়টি দেখে এবং দেখার পর সিআইএ বুঝতে পারে যে সত্যিই তো এখানে আমার দেশেই একটা বড় অশান্তি করার চেষ্টা করেছিল মোসাদ, সেটা কিন্তু ইরান ধরিয়ে দিয়েছে। আর এই ধরিয়ে দেওয়ার পর থেকেই ইরান কিন্তু ডোনাল্ড ট্রাম্পের চোখে আর জঙ্গি রাষ্ট্র নয়, এখন ভালো রাষ্ট্র, সম্মানীয় রাষ্ট্র, এবং আলী খামেনি তার কাছে একজন সম্মানীয় ব্যক্তি বলে তিনি মনে করছেন। আপনারা কি ভাবছেন? আপনাদের মতামতের প্রত্যাশা।